শুভেচ্ছা, শুভকামনা। স্বাগতম ভাষা শিক্ষার ক্লাসে। আজকের আলোচ্য বিষয় ভাষা সাধারণ তত্ত্ব। ভাষা কিভাবে সৃষ্টি হয়, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য একটি ভাষার আলোচ্য বিষয়, কেস, ইনফ্লেকশন, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, টেন্স অ্যান্ড টাইম, ইংরেজি ভাষার বেসিক বাক্য গঠন। ইংরেজি ভাষার একটি বাক্য শুদ্ধ করে বলতে এবং লেখার জন্য যে বিষয়গুলো আমাদের প্রথমেই জানা দরকার, আমরা প্রথমেই সেই বিষয়গুলো আলোচনা করব। ভাষা কেন শিখি? আমাদের চিন্তা, চেতনা, ঘটনা প্রবাহ, আমরা যা ভাবি এবং স্বপ্ন দেখি তা প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয়। একজনের সাথে অন্যজনের যোগাযোগ, মত বিনিময় এবং ভাব বিনিময়ের জন্য ভাষা একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমাদের এই আধুনিক যুগ ভাষা ছাড়া অচল। আধুনিক এই বিজ্ঞানের যুগে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ এবং প্রকাশ করতে ভাষার প্রয়োজন হয়। আদিকালে মানুষ ভাষা জানত না। ভাষা শিক্ষা মানুষের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আমাদের এই পৃথিবীতে প্রায় ৮,০০০ ভাষা আছে। যদিও এই সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। আমাদের এই উপমহাদেশে ভাষার সংখ্যা ৮৫০টি। ধারণা করা হয় আদিমকালে মানুষ ভাষা জানত না, তখন তারা সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীক ভাষা ব্যবহার করত। বর্তমানে এই সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীক ভাষা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পর্বে আলোচনার বিষয় ইনফ্লেকশন বা বিভক্তি। আজকের আলোচনার বিষয় ইনফ্লেকশন, ইংরেজি বিভক্তি। ইনফ্লেকশন শব্দ গঠন অর্থাৎ ওয়ার্ড ফরমেশনের অংশ। ইনফ্লেকশন, ইংরেজি বিভক্তি। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ এবং নাম্বার তৈরি করে, টেন্স এবং পার্সন নির্দেশ করে, তাদেরকে ইনফ্লেকশন বলে। ইনফ্লেকশন হলো 7টি, ইংরেজি বিভক্তি হলো 7টি। 1. এস, ইয়েস, নাউনের সাথে যুক্ত হয়ে প্লুরাল নাম্বার গঠন করে। 2. অ্যাপোস্ট্রোফি এস, নাউনের সাথে যুক্ত হয়ে পজেসিভ কেস গঠন করে। 3. ডিইডি, ভার্বের সাথে যুক্ত হয়ে পাস্ট টেন্স গঠন করে। 4. আইএনজি, ভার্বের সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করে। 5. ইএনইডিটি, ভার্বের সাথে যুক্ত হয়ে পাস্ট টেন্স গঠন করে, পাস্ট পার্টিসিপল গঠন করে। 6. ইয়ার, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি গঠন করে। 7. ইএসটি, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম গঠন করে বা সুপারলেটিভ ডিগ্রি গঠন করে। এস এবং ইএস এর আরেকটি ব্যবহার হলো এরা ভার্বের সাথে যুক্ত হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করে। ইনফ্লেকশন অর্থাৎ ইংরেজি বিভক্তি, এটা বেশ গুরুত্বপূর্ণ। এটা নতুন শব্দ গঠন করতে, নাম্বার তৈরি করতে, টেন্স এবং পার্সন নির্দেশ করতে সাহায্য করে। যেহেতু এটা ওয়ার্ড ফরমেশনের অংশ অর্থাৎ শব্দ গঠনের অংশ, এটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্লেকশন খুব ভালো করে শিখতে হবে। এখন আমরা শিখব ইনফ্লেকশনের ব্যবহার। ইনফ্লেকশন এস এবং ইয়েস ব্যবহার করে আমরা নাম্বার তৈরি করি এবং ভার্বের সাথে যুক্ত করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করি। প্রথমে আমরা
ইনফ্লেকশন ইয়েস এর ব্যবহার শিখব। ইনফ্লেকশন ইয়েস ব্যবহার করে আমরা নাম্বার তৈরি করি। যেমন নাম্বার তৈরি, যে সকল নাউনের শেষে এস, ডাবল এস, এস এস, এক্স, জেড, সিএস উচ্চারণ চ, ও এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকে, সে সকল সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে ইয়েস যোগ করতে হয়, ইনফ্লেকশন ইয়েস যোগ করতে হয়। যেমন বাস, বাসেস, ডিশ, ডিশেস, ক্লাস, ক্লাসেস, বেঞ্চ, বেঞ্চেস, লেডি, লেডিস, সিটি, সিটিস। এই নামগুলো থেকে আমরা খেয়াল করলে, যেমন বাসের শেষ বর্ণ হলো এস, অর্থাৎ বাস শব্দটির শেষে এস আছে, সুতরাং ইয়ে যোগ করে প্লুরাল করতে হবে। ডিশ শব্দটির শেষে এস এস আছে, সুতরাং ইয়ে যোগ করে প্লুরাল করতে হবে। ক্লাস শব্দটির শেষে ডাবল এস আছে, সুতরাং ইয়ে যোগ করে প্লুরাল করতে হবে। বেঞ্চ শব্দটির শেষে সিএস আছে এবং তার উচ্চারণ চ, বেঞ্চ, সুতরাং ইয়ে যোগ করে এই নাউনটিকে প্লুরাল করতে হবে। লেডি, লেডিস, এখানে একটি বিশেষ নিয়ম হলো, যদি ওয়াই থাকে, যদি শেষে ওয়াই থাকে, তারপর যদি আমরা ইয়ে যোগ করে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই, তাহলে ওয়াই আই এ রূপান্তরিত হবে। ওয়াই আই এ পরিবর্তিত হবে। আই এ পরিবর্তিত হয়ে তারপর ইয়ে যোগ হবে। এটা একটা বিশেষ নিয়ম। এই নিয়মটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে যদি আমরা ইনফ্লেকশন ইয়ে যোগ করে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে চাই, তাহলে নিয়মটা হলো, যে সকল নাউনের শেষে এস, ডাবল এস, এস এস, এক্স, জেড, সিএস উচ্চারণ চ, ও এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলেই শুধু ইয়ে যোগ হবে। আর এই নিয়মের বাইরে যদি কোনো নাউনকে আমরা প্লুরাল করতে চাই, তাহলে সেখানে শুধু এস যুক্ত হবে। শুধু এই নিয়মের বেলায় শুধু এস যুক্ত হবে, আর এই নিয়মের বাইরে যত নাউন আছে সে সমস্ত নাউনের সাথে এস যোগ করতে হবে। ইনফ্লেকশন এসইএস এর ব্যবহার। ইনফ্লেকশন এসইএস ব্যবহার করে আমরা নাম্বার তৈরি করি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করি। এর আগে আমরা ইনফ্লেকশন এসইএস ব্যবহার করে সিঙ্গুলার নাউনকে কীভাবে প্লুরাল করতে হয় তা শিখেছি। এখন আমরা শিখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করা। ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করে, ইনফ্লেকশন এস বা ইয়েস যুক্ত করে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করি। যেমন গো, গোস, প্লে, প্লেস, কুক, কুকস। গো এর শেষে ও আছে এবং তার পূর্বে কনসোনেন্ট আছে, সুতরাং ইয়েস যুক্ত হবে। প্লে এর শেষে ওয়াই আছে এবং তার পূর্বে ভাওয়াল আছে, সুতরাং এস যুক্ত হবে। কুকের শেষে কনসোনেন্ট আছে এবং তার পূর্বে ভাওয়াল আছে, সুতরাং এস যুক্ত হবে। আমরা জানি যে সকল শব্দের শেষে এস, ডাবল এস, এস এস, এক্স, জেড, সিএস উচ্চারণ চ, ও এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকে, তাদের শেষে ইয়েস যুক্ত করতে হয়। এবং এই নিয়মের বাইরে যারা থাকে সেই সমস্ত শব্দের শেষে শুধু এস যুক্ত করতে হয়। কনসোনেন্ট ও এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে এস যুক্ত করতে হয়, এবং ও এবং ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে এস যুক্ত করতে হয়। তাহলে আমরা ইনফ্লেকশন এস এবং এস ব্যবহার করে কীভাবে নাউন তৈরি করতে হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করতে হয় তা শিখলাম। এখন আমরা শিখব ইনফ্লেকশন আইএনজি এর ব্যবহার। ইনফ্লেকশন আইএনজির ব্যবহার। ভার্বের শেষে যদি একটি থাকে তাহলে ই বাদ যাবে, তারপর আইএনজি যোগ হবে। যেমন কাম, কামিং, গিভ, গিভিং, মেক, মেকিং। কিন্তু ভার্বের শেষে যদি ডাবলই থাকে, ভার্বের শেষে যদি ডাবলই থাকে তাহলে ই লুপ হবে না বা বাদ যাবে না, তাহলে সরাসরি আইএনজি যুক্ত হবে। আইএনজির
এটা হলো প্রথম নিয়ম। এখন আমরা শিখব দ্বিতীয় নিয়মটি। আমরা শিখতেছিলাম ইনফ্লেকশন আইএনজি এর ব্যবহার। এর আগে আমরা 1 নম্বর নিয়মটি শিখেছি। এখন ইনফ্লেকশন আইএনজি ব্যবহারের 2 নম্বর নিয়ম। যদি ভার্বের শেষে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হবে। কিন্তু যদি শব্দের শেষে ডাব্লু, এক্স এবং ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে কনসোনেন্টটি ডাবল হবে না। যেমন রান, আর ইউ অ্যান্ড রান, রানের শেষে কনসোনেন্ট এন এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়েল ইউ, সুতরাং রানের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন সেখানে কনসোনেন্ট এন ডাবল হয়ে যাবে, রানিং। তেমনি করে বিগিন, বিগিনিং, সুইম, সুইমিং। যেহেতু FIX ফিক্স, ফিক্সের শেষে এক্স আছে, সুতরাং এখানে কনসোনেন্ট, যদিও শেষে কনসোনেন্ট এক্স এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়েল আই আছে, তারপরেও এখানে কনসোনেন্ট এক্স ডাবল হবে না। তেমনি করে প্লে এবং প্লাউ। তাহলে আমরা শিখলাম ইনফ্লেকশন আইএনজি ব্যবহারের 2 নম্বর নিয়মটি। যদি ভার্বের শেষে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হবে। এই নিয়মটি যে কোনো সাফিক্স যদি আমরা ভার্বের শেষে যুক্ত করি তাহলেই এই নিয়মটি প্রযোজ্য হবে, অর্থাৎ কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে যে কোনো সাফিক্স যুক্ত করলেই। আমরা এরপরে দেখব যে কোনো সাফিক্স, যেমন ডিইডি আছে, যদি আমরা এখানে ডিইডিও যুক্ত করি তাহলেও এখানে কনসোনেন্টটি ডাবল হবে। এই নিয়মটি সেক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইনফ্লেকশন আইএনজি ব্যবহারের 3 নম্বর নিয়ম। ভার্বের শেষে যদি আই থাকে তাহলে আই পরিবর্তিত হয়ে ওয়াই হয়, তারপর আইএনজি যুক্ত হয়। যেমন ডাই, ডাইং, লাই, লাইং। এখন আমরা শিখব যে কোনো সাফিক্স ব্যবহার করলে, তারপর যদি ভার্বের শেষে যে কোনো সাফিক্স ব্যবহার করি এবং সেক্ষেত্রে যদি ভার্বের শেষে একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি ভাওয়াল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়াল থাকে তাহলে আমরা যে কোনো সাফিক্স যদি যুক্ত করি ভার্বের সাথে তাহলে কনসোনেন্টটি ডাবল হবে। যেমন সাফিক্স ডি, ইডি আছে, ইআর আছে, তাহলে যদি আমরা বেগের সাথে ইডি যুক্ত করি তাহলে হবে কনসোনেন্ট জি ডাবল হয়ে যাবে। যেমন বেগড, বেগার, তারপরে প্ল্যান, প্ল্যান্ড, ট্রাভেল, ট্রাভেলড, ট্রাভেলার, রান, রানার। তাহলে আমরা ইনফ্লেকশন আইএনজি, ইনফ্লেকশন ডিইডি এবং যদি ভার্বের শেষে একটি ভাওয়েল এবং তার পূর্বে একটি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে যে কোনো সাফিক্স যদি যুক্ত করি তাহলে কনসোনেন্টটি ডাবল হবে, সেটা শিখলাম। এবং আমরা ইনফ্লেকশন এস, ইএস এর ব্যবহার শিখলাম। ইনফ্লেকশন এর ব্যবহার এবং ইনফ্লেকশন কি এটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ ইনফ্লেকশন হলো ওয়ার্ড ফরমেশন, অর্থাৎ শব্দ গঠনের একটি পর্ব। শব্দ গঠন কীভাবে হয় সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। এর জন্য আমরা ইনফ্লেকশনটি খুব ভালো করে শিখব। এখন আলোচনা করব কেস বা কারক নিয়ে। বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কেস বা কারক বলে। কেস প্রধানত 3 প্রকার। 1 সাবজেক্টিভ কেস, কর্তৃকারক। 2 অবজেক্টিভ কেস, কর্মকারক।
3 পজেসিভ কেস সম্বন্ধ পদ। শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের কেস হয়। আমরা জানি ইংরেজি ভাষায় যত শব্দ আছে তাদেরকে 8 শ্রেণী বা 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। এই শব্দগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে তাদের অর্থ এবং কাজ অনুসারে। তাদেরই মধ্যে একটি ভাগ হলো প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের কেসই হলো প্রোনাউনের কেস। পার্সোনাল প্রোনাউন আমরা জানি 3 প্রকার: ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। পার্সোনাল প্রোনাউনে মোট 8টি শব্দ আছে। এই 8টি শব্দই আমরা ডুয়ার হিসাবে ব্যবহার করি এবং এই জন্য তাদের কেস রূপটা আমাদের জানা খুব জরুরি, কারণ সাবজেক্টে বসে শব্দের সাবজেক্টিভ কেস এবং অবজেক্টে বসে তাদের অবজেক্টিভ কেস। আমরা এখন পার্সোনাল প্রোনাউনের কেস শিখব। শুধুমাত্র প্রোনাউন এবং নাউনেরই কেস হয়। পার্সোনাল প্রোনাউনের কেসই হলো প্রোনাউনের কেস। আমরা এখন প্রোনাউনের কেস শিখব। আমরা জানি পার্সোনাল প্রোনাউনে মোট 8টি শব্দ আছে। ফার্স্ট পারসনে 2টি শব্দ, আই এবং উই। আই এর সাবজেক্টিভ কেস আই। আই এর অবজেক্টিভ কেস মি। আই এর পজিটিভ কেস মাই। এবং আই এর পজিটিভ টু হলো মাইন। এই পজিটিভ টু মাইন ব্যবহার হয়, প্রেডিকেটিভ ইউজ হয়। পজিটিভ টু এর যে কোনো শব্দের পজিটিভ যে টু যে পজিটিভ কেসটা হয় সেটার প্রেডিকেটিভ ইউজ। এটা প্রেডিকেটিভ ইউজ হয়, অর্থাৎ টু বি ভার্বের পর এককভাবে ব্যবহার হয়। যে কোনো প্রোনাউন বা যে কোনো শব্দের যে পজিটিভ কেস টু যেটা হয় সেটা প্রেডিকেটিভ ব্যবহার হয়। যেমন বইটি আমার, দ্য বুক ইজ মাইন।
ইউ আর মাইন। উই, উইয়ের সাবজেক্টিভ কেস উই। উইয়ের অবজেক্টিভ কেস আস। উইয়ের পজিটিভ কেস আওয়ার। আওয়ার্স। তাহলে আমরা উইয়ের সাবজেক্টিভ কেস উই। উইয়ের অবজেক্টিভ কেস আস। উইয়ের পজিটিভ কেস ওয়ান আওয়ার। আমাদের। পজিটিভ কেস দিয়ে মালিকানা বোঝায়, কোনো কিছুর অধিকার বোঝানো হয় পজিটিভ কেস দিয়ে। পজিটিভ টু আওয়ার্স। আমরা জানি পজিটিভ টু এটা ব্যবহার হয়, প্রেডিকেটিভ ইউজ হয়, টু বি ভার্বের পর এটা এককভাবে ব্যবহার হবে। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ। ইউ এর সাবজেক্টিভ কেস ইউ। ইউ এর অবজেক্টিভ কেস ইউ। ইউ এর পজিটিভ কেস ইয়োর। yours. থার্ড পারসন সিঙ্গুলারে চারটি শব্দ আছে। থার্ড পারসন সিঙ্গুলারের চারটি শব্দ। হি এর সাবজেক্টিভ কেস হি। হি এর অবজেক্টিভ কেস হিম। হি এর পজিটিভ কেস হিজ। হি এর পজিটিভ টু নেই, শি। শি এর সাবজেক্টিভ কেস শি। শি এর অবজেক্টিভ কেস হার। আমরা জানি শি ব্যবহার করা হয় শুধুমাত্র মেয়েদের জন্য। শি এর পজিটিভ কেস হার এবং হার্স। ইটের সাবজেক্টিভ কেস ইট। ইটের অবজেক্টিভ কেস ইট এবং ইটের পজিটিভ কেস হলো ইটস। দের সাবজেক্টিভ কেস দে।
their objective case them এবং their passive case their theirs. It এর সাবজেক্টিভ কেস it, it এর অবজেক্টিভ কেস it, it এর পসিভ কেস ইটস, their subjective case they, their objective case them, their passive case their, their, theirs. তাহলে আমরা প্রোনাউনের কেসগুলো শিখলাম। আমরা দেখলাম পার্সোনাল প্রোনাউনের কেসটাই হলো আসলে প্রোনাউনের কেস। পার্সোনাল প্রোনাউনে মোট 8টি শব্দ আছে। এই 8টি শব্দই আমাদের সাবজেক্ট বা ডুয়ার হিসেবে আমরা ব্যবহার করি। সুতরাং এই 8টি শব্দের কেস রূপ খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, কারণ এই 8টি শব্দই আমাদের সাবজেক্ট বা ডুয়ার হিসেবে ব্যবহার করি এবং আমরা জানি সাবজেক্টে বসে সাবজেক্টিভ কেস, অবজেক্টে বসে অবজেক্টিভ কেস। তাহলে আমরা কয়টি শব্দের কেস শিখলাম? পার্সোনাল প্রোনাউনের 8টি শব্দ, ফার্স্ট পার্সনের 2টি শব্দ আই এবং উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ এবং প্লুরাল ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার 4টি শব্দ হি, শি, ইট এবং যে কোনো একটি নামটি অবশ্য এটা নাউনের মধ্যে পড়ে। সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার আমরা 3টি শব্দ হি, শি, ইট, এই 3টি শব্দের বা এই 3টি পার্সোনাল প্রোনাউনের কেস রূপ শিখলাম। আর থার্ড পার্সন প্লুরাল হলো একটি শব্দ দে এবং দের কেস রূপ শিখলাম। এখন আমরা আলোচনা করব নাউনের কেস রূপ নিয়ে। নাউনের কেস তৈরি করা হয় দুইভাবে, এক হলো অফ ব্যবহার করে এবং 2 হলো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে। অ্যাপোস্ট্রফি এস হলো, অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো ঊর্ধ্বকমা, অ্যাপোস্ট্রফি শব্দটার অর্থ হলো ঊর্ধ্বকমা, তারপর আমরা এস ব্যবহার করব। তাহলে এখানে 2টি কথা, একটা হলো অ্যাপোস্ট্রফি অর্থাৎ ঊর্ধ্বকমা, তারপর এস ব্যবহার করে আমরা নাউনের পজিটিভ কেস তৈরি করি। তাহলে নাউনের পজিটিভ কেস তৈরি করা হয় কয়ভাবে? 2ভাবে। এক হলো অফ ব্যবহার করে, অফটা ব্যবহার করা হয় শুধুমাত্র বস্তুর বেলায়, আর অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করা হয় শুধু মানুষের জন্য বা ব্যক্তির জন্য। এখন আমরা শিখব নাউনের কেস। নাউনের কেস তৈরি করা হয় দুইভাবে। এক, অফ ব্যবহার করে, অফ ব্যবহার করা হয় শুধুমাত্র বস্তুর জন্য। বস্তু বা প্রাণীর জন্য। 2,
অ্যাপোস্ট্রফি অর্থাৎ ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা অ্যাপোস্ট্রফি, তারপর এস ব্যবহার করে। অ্যাপোস্ট্রফি এস শুধুমাত্র মানুষের জন্য বা ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম নাউনের কেস দুইভাবে তৈরি করা হয়, এক হলো অফ ব্যবহার করে এবং দুই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে। এখন আমরা অফ ব্যবহার করে নাউনের পজিটিভ কেস তৈরি করব। অফ ব্যবহার করে পজিটিভ কেস তৈরি। নাউনের আমরা শিখতেছি নাউনের পজিটিভ কেস। যেমন চেয়ারের পা, দ্য লেগ অফ চেয়ার। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে অফ ব্যবহার করে নাউনের পজিটিভ কেস আমরা তৈরি করতে পারবো বস্তুর ক্ষেত্রে এবং অচেতন পদার্থ বা ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করব, নাউনের পজিটিভ কেস তৈরি করব। এখন আমরা শিখব অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে নাউনের পজিটিভ কেস তৈরি। এখন আমরা শিখব অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে নাউনের পজিটিভ কেস তৈরি। নাউনের পজিটিভ কেস। পজেসিভ, নাউনের পজিটিভ কেস। প্রথম ডাবল এস এর উচ্চারণ হবে জ, তারপরটা উচ্চারণ হবে দন্তাস্ব, পজেসিভ কেস। নাউনের পজিটিভ কেস দুইভাবে তৈরি হয়, অফ ব্যবহার করে বস্তুর জন্য ইতর প্রাণী বা অচেতন বস্তু, অচেতন পদার্থর আমরা পজিটিভ কেস বা মালিকানার প্রকাশ করতে অফ ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করি। আর ব্যক্তি বা মানুষের জন্য আমরা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। অ্যাপোস্ট্রফি
অর্থ হলো ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা। তারপর এস ব্যবহার, তারপর এস। সাধারণভাবে আমরা নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করেই নাউনের পজিটিভ কেস তৈরি করি। যেমন রিনার বাবা, রিনার বাবা, রি না তারপরে অ্যাপোস্ট্রোফি তারপরে এস, রিনাস ফাদার। সাধারণভাবে আমরা যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করেই নাউনের পজিটিভ কেস তৈরি করি। রিনার বাবা, রিনার ভাই, রিনাদের গ্রাম, আমাদের রিনার ফ্যামিলি ইত্যাদি। অ্যাপোস্ট্রোফি এসের একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো যদি কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার পর তার শেষে এস থাকে, যদি সিঙ্গুলার নাউন, যেমন একটা সিঙ্গুলার নাউন হলো বয়, একে যদি আমরা প্লুরাল করি তাহলে হবে বয়েস। তাহলে কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার পর তার শেষে যদি এস থাকে, সেক্ষেত্রে এই নাউনটির পজিটিভ কেস তৈরি করলে আমরা শুধু অ্যাপোস্ট্রোফি এস দিব, এস দিতে হবে না। যেমন বয়েজ স্কুল, গার্ল, গার্লকে যদি আমরা প্লুরাল করি তাহলে হবে গার্ল, GIRLS, গার্লস। তাহলে যদি আমরা লিখতে চাই গার্লস স্কুল তাহলে হবে GIRLS, তারপরে শুধু অ্যাপোস্ট্রোফি হবে, এস হবে না, গার্লস স্কুল। তাহলে এটা হলো অ্যাপোস্ট্রোফি এস এর একটা বিশেষ নিয়ম। সাধারণত আমরা নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে নাউনের পজিটিভ কেস তৈরি করি। এটা হলো একটা বিশেষ নিয়ম যে যদি কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার পর তার শেষে এস থাকে, সেক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রোফি বসবে, অ্যাপোস্ট্রোফি এস হবে না। এখন আমরা অ্যাপোস্ট্রোফি এস এর আরও কিছু ব্যবহার দেখব। আমরা নাউনের পজিটিভ কেস তৈরি করা শিখছি। আমরা জানি নাউনের সাবজেক্টিভ কেস নাউন, নাউনের অবজেক্টিভ কেসও নাউন। আমাদেরকে শুধু নাউনের পজিটিভ কেস তৈরি করা শিখতে হয়। নাউনের পজিটিভ কেস তৈরি করা হয় দুইভাবে, অফ ব্যবহার করে এবং অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে। অফ ব্যবহার করা হয় বস্তু বা অচেতন পদার্থ বা অপ্রাণীবাচক বস্তুর ক্ষেত্রে বা ইতর প্রাণীর ক্ষেত্রে অফ ব্যবহার করে করা হয়, আর ব্যক্তি বা মানুষের জন্য অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়। আমরা অ্যাপোস্ট্রোফি এস এর আগে দুটি নিয়ম দেখেছি। এক হলো সাধারণত নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করা হয়, আর বিশেষ নিয়ম হলো যদি কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার পর তার শেষে এস থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি হবে। 3 নম্বর নিয়মটা আমরা এখন দেখতেছি, সেটা হলো যে ওজন, সময় এবং দূরত্ব নির্দেশক নাউনের শেষেও আমরা কি করি, অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করা হয়, যদিও এরা অপ্রাণীবাচক বস্তু। যেমন
এক সপ্তাহের ছুটি, এক মাসের ছুটি, এক সপ্তাহের মজুরি, এক মাসের মজুরি, 5 কিলো ওয়েট, হ্যাঁ, এই ওয়ার্ড লেন্থ, 1 গজ দূরত্ব, এক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করি। যদি কোনো নামের শেষে এসি বা সি থাকে, সেক্ষেত্রেও আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি এস বা শুধু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করেও পজিটিভ কেস তৈরি করি। যেমন সক্রেটিস স্পিচ, এক্ষেত্রেও আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করব, সক্রেটিস স্পিচ। জেমস হাউস, জেমস, জেমস নামটির শেষেও এসি আছে, তাহলে এই নামটির শেষও আমরা দুইভাবে করতে পারি। যদি কোনো নামের শেষে এস থাকে বা এসি থাকে বা ডাবল এস থাকে, সে সমস্ত নামগুলোকে আমরা দুইভাবেই করতে পারবো। এক হলো অ্যাপোস্ট্রোফি ব্যবহার করে, শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি ব্যবহার করে, আর দুই হলো অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে। তাহলে আমরা সেই উদাহরণগুলো দেখি। নামের শেষে এসি, ইএস বা সি, সি থাকলে ওই সমস্ত নাউনগুলো আমরা দুইভাবেই পজিটিভ কেস তৈরি করতে পারি। এক হলো অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে বা শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি ব্যবহার করে, যেমন সক্রেটিস স্পিচ, জেমস হাউস ইত্যাদি। এছাড়াও মর্যাদাবান শব্দের শেষেও আমরা কি করি, পজিটিভ কেস অ্যাপোস্ট্রোফি ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করি, যেমন কান্ট্রিজ গ্লোরি। তাছাড়া যদি আমরা অচেতন পদার্থকে সচেতন রূপে কল্পনা করি, অচেতন পদার্থকে যদি সচেতন রূপে কল্পনা করি, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করি, যেমন সূর্যের আলো, তারপরে ডেথ ডোর, দ্য লাইট অফ দ্য রে অফ লাইট, দ্য রে অফ সান, চাঁদের আলো, দ্য লাইট অফ মুন, ডেথ ডোর ইত্যাদি। অর্থাৎ অচেতন পদার্থকে যদি আমরা সচেতন রূপে ব্যবহার করি, সেক্ষেত্রেও আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে পজিটিভ কেস তৈরি করি। তাহলে আমরা প্রোনাউনের কেস এবং নাউনের কেস তৈরি শিখলাম। আমরা জানি কেস শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই হয়, আর এই কেসের রূপটা আমাদের জানতে হবে ভালো করে, কারণ আমরা কোনো বাক্যই কেস ছাড়া তৈরি করতে পারবো না। সাবজেক্ট এবং অবজেক্টে অবশ্যই আমাদেরকে কেস টু ব্যবহার করতে হবে, সাবজেক্টে ব্যবহার করতে হবে সাবজেক্টিভ কেস, অবজেক্টে ব্যবহার করতে হবে অবজেক্টিভ কেস। আর যদি আমরা মালিকানা প্রকাশ করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদেরকে এই শব্দের এই কেস রূপ জানতে হবে। মালিকানা প্রকাশ করতে, যেমন আমার বাড়ি, ডিনার, ফ্যামিলি, তাদের গ্রাম, আমাদের দেশ ইত্যাদি, যে কোনো শব্দকে আমাদের মালিকানা অধিকার প্রকাশ করতে গেলেও পজিটিভ কেস তৈরি করতে হবে, সেক্ষেত্রেও আমাদের কেস ভালো করে জানতে হবে। তার আশা করব আমরা কেসের যে প্রাথমিক যেই ব্যবহার, প্রাথমিক যে তথ্য, সেই প্রাথমিক ব্যবহারগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। এর বিস্তারিত খুঁটিনাটি আমরা পরে আরও ভালোভাবে আলোচনা করব। তবে প্রাথমিক জ্ঞানটুকু ভালো করে থাকলেও আমাদের কোনো ইংরেজি বাক্য তৈরি করতে সমস্যা হবে না। এই পর্বে আলোচনার বিষয় টেন্স অ্যান্ড টাইম। টেন্স অ্যান্ড টাইম আমাদেরকে সময় সম্পর্কে ধারণা দেয়। একটি ঘটনা কখন ঘটে সে সম্পর্কে নির্দেশ করে। বাক্যে সাধারণত হেল্পিং ভার্ব দিয়ে টেন্স নির্দেশ করা হয়। তাছাড়া মেইন ভার্বের ফর্ম বা রূপ থেকেও টেন্স নির্দেশ করা হয়। মেইন ভার্বের ফর্ম দিয়ে বর্তমান বর্ণনামূলক এবং অতীত বর্ণনামূলক বাক্যের মেইন ভার্বের ফর্ম বা রূপ দিয়ে টেন্স নির্দেশ করা হয়। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার:
সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স 4 প্রকার: সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স আবার 4 প্রকার: সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের উপর ভিত্তি করে আমরা 4 ধরনের বাক্য তৈরি করি। এই বাক্যগুলো মনে রেখেই আমরা টেন্সকে সহজে চিনতে পারবো বা ব্যবহার করতে পারবো। টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে। 1, হেল্পিং ভার্ব টেন্স অ্যান্ড টাইম নির্দেশ করে। 2, বাক্যের গঠন থেকেও আমরা টেন্সকে সহজে নির্দেশ করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। টেন্সের উপর ভিত্তি করে 4 ধরনের বাক্য তৈরি হয়, যথা 1, বর্ণমূলক বাক্য ডিসক্রিপটিভ সেন্টেন্স। 2, চলমান ঘটনা নির্দেশক বাক্য কন্টিনিউয়াস অ্যাকশন সেন্টেন্স। 3, এইমাত্র শেষ ঘটনা নির্দেশক বাক্য জাস্ট ফিনিশড অ্যাকশন সেন্টেন্স। 4, দীর্ঘ সময় চলমান ঘটনা নির্দেশক বাক্য লং টার্ম কন্টিনিউয়াস অ্যাকশন সেন্টেন্স। টেন্স থেকে আমরা শুধু একটা বিষয় শিখব, সেটা হলো টেন্স আমাদেরকে সময় সম্পর্কে ধারণা দেয়। এই টেন্সকে চেনার জন্য আমাদের 2টা বিষয়কে গুরুত্ব দিতে হবে। 1, হেল্পিং ভার্ব। 2, বাক্যের গঠন। এই হেল্পিং ভার্ব বাক্যে সময়কে নির্দেশ করে বা টেন্সকে নির্দেশ করে। ঠিক আছে ড্রেস, এখন আলোচনা করব টেন্স এবং টেন্স এন্ড টাইম নিয়ে। টেন্স সময় সম্পর্কে ধারণা দেয়। একটি ঘটনা কখন ঘটে বা ঘটল সেই সময় সম্পর্কে টেন্স নির্দেশ করে। এক কথায় টেন্স সময়কে নির্দেশ করে। একটি ঘটনা কখন ঘটে সেই সময় প্রকাশ করে। বাক্যে টেন্স বা সময় প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হলো হেল্পিং ভার্ব। তাছাড়া মেন ভার্বের গ্রুপ থেকেও টেন্স চিহ্নিত বা নির্দেশ করা যায়। টেন্স এন্ড টাইম প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি করে পাস্ট টেন্স আবার 4 প্রকার: সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স আবার 4 প্রকার: সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের উপর ভিত্তি করে আমরা 4 ধরনের বাক্য তৈরি করি। 1, বর্ণমূলক বাক্য ডিসক্রিপটিভ সেন্টেন্স। 2, চলমান ঘটনা নির্দেশক বাক্য কন্টিনিউয়াস অ্যাকশন সেন্টেন্স। 3, এইমাত্র শেষ ঘটনা নির্দেশক বাক্য জাস্ট ফিনিশড অ্যাকশন সেন্টেন্স। দীর্ঘ সময় চলমান ঘটনা নির্দেশক বাক্য লং টার্ম
কন্টিনিউয়াস অ্যাকশন সেন্টেন্স। টেন্সের উপর ভিত্তি করে আমরা যে বাক্যগুলো তৈরি করি সেই বাক্যগুলো মনে রেখেই আমরা টেন্সের ব্যবহারটাকে সহজে মনে রাখতে পারি বা সহজে শিখতে পারি। এটা টেন্সের শুভেচ্ছা শুভকামনা, স্বাগতম ভাষা শিক্ষার ক্লাসে। ভাষা কেন শিখি? আমাদের চিন্তা চেতনা ঘটনা প্রবাহ, আমরা যা ভাবি এবং স্বপ্ন দেখি তা প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন হয়। একজনের সাথে অন্যজনের যোগাযোগ, মত বিনিময় এবং ভাব বিনিময়ের জন্য ভাষা একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমাদের এই আধুনিক বিজ্ঞানের যুগ ভাষা ছাড়া অচল। আমাদের এই আধুনিক বিজ্ঞানের যুগে সকল গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ এবং প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয়। আদিকালে মানুষ ভাষা জানত না। মানুষ কিন্তু একদিনে ভাষা শিখে না। মানুষের ভাষা শিক্ষার ইতিহাস দীর্ঘ সংগ্রামের পথ। ধারণা করা হয় আদিকালে মানুষ কথা বলতে পারত না। তখন তারা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইঙ্গিত ভাষা, প্রতীক ভাষা ব্যবহার করত। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীক ভাষা বা ইঙ্গিত ভাষা ব্যবহার করা হয়। আমাদের পৃথিবীতে প্রায় ৮,০০০ ভাষা আছে, তবে এই সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক বাক্য গঠন, ইংরেজি ভাষার বেসিক বাক্য গঠন। ইংরেজি ভাষার বেসিক বাক্য গঠন দুই ধরনের। এক, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। দুই, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক নম্বর বাক্য গঠনটি অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই বাক্য গঠনটি শুধুমাত্র বর্তমান বর্ণমূলক এবং অতীত বর্ণমূলক অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের শুধুমাত্র হাবোধক বাক্য গঠনে ব্যবহার করা হয়। আর দুই নম্বর বাক্য গঠনটি অর্থাৎ সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এই বাক্য গঠনটি ইংরেজি ভাষার সকল বাক্য গঠনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো সাবজেক্ট কি, অবজেক্ট কি? একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝে নিই। সেলিম প্লেজ ক্রিকেট। সেলিম প্লেজ ক্রিকেট। সেলিম ক্রিকেট খেলে। তিনটা প্রশ্ন করলে তাহলে সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং ভার্ব কি সেটা বের করতে পারবে। প্রথম প্রশ্ন, কে খেলে? দ্বিতীয় প্রশ্ন, কি খেলে? তৃতীয় প্রশ্ন, কি কাজ করে? কে খেলে এই প্রশ্নের যে উত্তর হবে সেটা হবে সাবজেক্ট। সাবজেক্টের অপর নাম হলো ডুয়ার। কি খেলে এই প্রশ্নের যে উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। অবজেক্টের অপর নাম হলো রিসিভার। কারণ অবজেক্টে যে নাউন প্রোনাউনগুলো বসে সেই নাউন প্রোনাউনগুলো ভার্বের যে অ্যাকশন, ভার্বের যে কাজ সেটা তার উপর সম্পূর্ণ হয়, তার অ্যাকশনটা সে রিসিভ করে। এর জন্য অবজেক্টের অপর নাম হলো রিসিভার। সাবজেক্টে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন জাতীয় শব্দ বসবে এবং তার রূপ হবে সাবজেক্টিভ কেস। সাবজেক্টে বা ডুয়ারে একমাত্র নাউন প্রোনাউন জাতীয় শব্দ বসবে এবং এর সাবজেক্টিভ কেস বসবে। অবজেক্টেও শুধুমাত্র নাউন এবং প্রোনাউন জাতীয় শব্দ বসবে এবং এর অবজেক্টিভ কেস বসবে। তাহলে আমরা যদি এই উদাহরণের বাক্যটি পূর্ণ প্রশ্ন করি তাহলে হবে হু প্লেজ ক্রিকেট। হু প্লেজ ক্রিকেট? আনসার সেলিম। তাহলে সেলিম হলো সাবজেক্ট। দ্বিতীয় প্রশ্ন যদি আমরা করি what does সেলিম play? What does সেলিম play? আনসার সেলিম প্লেজ ক্রিকেট। সুতরাং
ক্রিকেট শব্দটি হলো অবজেক্ট। তৃতীয় প্রশ্ন, হোয়াট ডাজ সেলিম ডু? সেলিম কি করে? এই প্রশ্নের যে উত্তর হবে সেটা হবে ভার্ব। আনসার হবে প্লে। এই শব্দটা হলো ভার্ব। প্রশ্ন করার সময় প্রশ্নটা হবে হু প্লাস মেইন ভার্ব, কে খেলে। দ্বিতীয় প্রশ্ন হবে হোয়াট এর সাথে মেইন ভার্ব, কি খেলে। এবং তৃতীয় প্রশ্ন হবে হোয়াট এর সাথে ডু দিয়ে, মেইন ভার্ব হবে সবসময় ডু। হোয়াট ডাজ সেলিম ডু? হোয়াট ডাজ সেলিম ডু? বাক্যটি যে টেন্সির হোক না কেন বা যে ধরনের বাক্য হোক না কেন, সেই বাক্যের ধর্ম অনুসারে হেল্পিং ভার্বের সাথে মেইন ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই আলোচনা থেকে আমরা তিনটা জিনিস স্পষ্টভাবে ধারণা পেলাম। এক, ইংরেজি ভাষায় প্যাসিভ বাক্য গঠন কয়টি? দুই, সাবজেক্ট কি, অবজেক্ট কি, এবং তিন, সাবজেক্ট এবং অবজেক্টে কোন ধরনের শব্দ বলবে এবং তাদের কি রূপ হবে। এখন আমরা আবার ফিরে যাই প্যাসিভ বাক্য গঠনের আলোচনা। আলোচনা করতেছিলাম ইংরেজি ভাষার প্যাসিভ বাক্য গঠন। প্রথম বাক্য গঠনটি ছিল সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি আমরা সাবজেক্টে একটা ওয়ান বা সাবজেক্ট বসাই, আমাদের সাবজেক্ট হলো আরটি বা ওয়ান হলো আরটি। আই, উই, ইউ, হি, শি, ইট, রিনা, দে, যে কোনো একটি নাম রিনা, দে এবং দুইটি নাম। এই আটটি সাবজেক্টের সাথে যদি আমরা একটা মেইন ভার্ব বসাই তাহলে একটি বাক্য হবে, যেমন I go, we go, you go, he goes, she goes, it goes, Rina goes, they go, Rina and Rina go. এখানে যে চারটি বাক্য হি, শি এবং ইটের ক্ষেত্রে এবং একটি নামের ক্ষেত্রে, সেখানে মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, এখানে ইএস যোগ হয়েছে। এর কারণ হলো বর্তমান বর্ণনামূলক বাক্যে, এটা শুধুমাত্র বর্তমান বর্ণনামূলক বাক্য বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। এটা বিশেষ নিয়ম, স্পেশাল ব্যতিক্রম নিয়ম, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। নিয়মটা হলো শুধুমাত্র বর্তমান বর্ণনামূলক আবোধক বাক্যে, শুধুমাত্র বর্তমান বর্ণনামূলক আবোধক বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আমরা জানি এস বা ইএস হলো ইংরেজি বিভক্তি অর্থাৎ ইনফ্লেকশন। ইনফ্লেকশন ব্যবহারের নিয়ম কি সেটা আমরা এর আগে আলোচনা করেছি। ইনফ্লেকশন গুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং ইনফ্লেকশনের ব্যবহারও খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে বর্তমান বর্ণনামূলক আবোধক বাক্যে বিশেষ নিয়মটি হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো শুধুমাত্র চারটি ওয়ার্ড, হি, শি, ইট এবং যে কোনো একটি নাম। দুটি নাম হলে সেটা প্লুরাল নাম্বার হয়ে যায়। এই বাক্যগুলো যদি আমরা অতীত বর্ণনামূলক হয়, অতীত বর্ণনামূলক ক্ষেত্রে সাবজেক্টের পর শুধুমাত্র মেইন ভার্বের পাস্ট রূপ বসবে, শুধুমাত্র মেইন ভার্বের পাস্ট রূপ হবে। এখানে আবোধক বাক্যের ক্ষেত্রে আর কোনো কিছুই হবে না, কোনো পরিবর্তন হবে না। I went, we went, you went, he went, she went, Rina went, they went, Rina and Rina went. অতীত বর্ণনামূলক বাক্যে তখন বাক্যগঠনটি হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট রূপ। বর্তমান বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে বাক্যগঠনটি হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের
প্রেজেন্ট রূপ। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখন আরেকটা প্রশ্ন, যদি মেন ভার্ব ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব হয়, যদি মেন ভার্ব ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আমাদের এই বাক্য গঠনটি ঠিক থাকবে না কোনো পরিবর্তন হবে? এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। আলোচনা করতেছিলাম বেসিক বাক্য গঠন নিয়ে। বেসিক বাক্য গঠনের প্রথম বাক্য গঠনটি হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব। এই বাক্য গঠনটি শুধুমাত্র বর্তমান বর্ণমূলক এবং অতীত বর্ণমূলক আবোধক বাক্যে ব্যবহার করা হয়, এটা আর অন্য কোনো বাক্যে ব্যবহার করা হয় না। আমরা যদি একটা সাবজেক্ট বা ডুয়ার নেই এবং একটা মেন ভার্ব নেই তাহলে একটি বাক্য গঠন হবে। যেমন আমরা জানি আমাদের ডুয়ার বা সাবজেক্ট হলো আর্টি। আমরা একটা সাবজেক্ট নেই আই এবং তার সাথে একটা মেন ভার্ব গো নিলাম, পাশাপাশি বসাই, তাহলে হবে আই গো, আমি যাই। একটি বাক্য। উই গো, ইউ গো, হি গোজ, শি গোজ, ইট গোজ, রিনা গোজ, দে গো, রিনা এন্ড রিনা গো। এখানে চারটি সাবজেক্টের ক্ষেত্রে মেন ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে। চারটি শর্ত হলো হি, শি, ইট এবং একটি নাম রিনা। এর কারণ হলো এটা বিশেষ নিয়ম, ব্যতিক্রমধর্মী স্পেশাল নিয়ম। শুধুমাত্র বর্তমান বর্ণমূলক আবোধক বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এস বা ইয়েস হলো ইংরেজি বিভক্তি অর্থাৎ ইনফ্লেকশন। ইনফ্লেকশনের ব্যবহার আমরা জানি এবং ইনফ্লেকশনগুলো এবং ইনফ্লেকশনের ব্যবহারের নিয়ম খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে বর্তমান বর্ণমূলক বাক্যের ক্ষেত্রে এর যে বাক্য গঠন হবে সেই বাক্য গঠনটি হলো সাবজেক্টের সাথে মেইন ভার্বের প্রেজেন্ট রূপ বসবে এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। অতীত বর্ণমূলক বাক্যের ক্ষেত্রে এর বাক্য গঠনটি হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট রূপ। বর্তমান বর্ণমূলক বাক্যের ক্ষেত্রে বাক্য গঠনটি হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট রূপ। অতীত বর্ণমূলক বাক্যের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের শুধু পাস্ট রূপ। এখানে পার্সন এবং নাম্বার অনুসারে মেইন ভার্বের আর কোনো পরিবর্তন হবে না, শুধু মেইন ভার্বের পাস্ট রূপ বসবে। যেমন I went, we went, you went, he went, she went, Rina went, they went, Rina and Rina went. এখন আরেকটা প্রশ্ন, যদি মেইন ভার্ব ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ হয় সেক্ষেত্রে কি এই বাক্য গঠনে কোনো পরিবর্তন আসবে বা শব্দগুলো বসানোর ক্ষেত্রে কি কোনো ভিন্নধর্মী নিয়ম বা বিশেষ কোনো নিয়ম হবে? এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে আমরা ভালো করে স্পষ্ট করে বুঝে নিই। ধন্যবাদ। দুজন কর স্কিলে একজন কর। এখন মেইন ভার্ব যদি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হয় এবং তারপরে যদি অবজেক্ট ব্যবহার করতে চাই তাহলে কি হবে? মেইন ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তাহলে যদি অবজেক্ট ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হবে। তখন বাক্য গঠনটি হবে সাবজেক্ট মেইন ভার্ব ইনট্রানজিটিভ, তারপর প্রিপজিশন বসবে, তারপর অবজেক্ট। এখানে আরেকটা বিশেষ নিয়ম হলো যদি মেইন ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে অবশ্যই অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হবে। দুই নম্বর হলো মেইন ভার্ব যদি ট্রানজিটিভ হয় তাহলে বাক্য গঠনটি হবে সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট তারপর প্রিপজিশন।
অর্থাৎ যদি মেন ভার্বটি ট্রানজিটিভ হয় তাহলে প্রিপজিশন বসাতে হবে, ব্যবহার করতে হবে অবজেক্টের পরে। প্রিপজিশন কেন বসে? প্রিপজিশন ব্যবহার করতে হয় দিক, সময়, জায়গা নির্দেশ করতে। তাহলে বুঝতে পারলাম যদি মেন ভার্ব ইনট্রানজিটিভ হয় সেক্ষেত্রে একটি বিশেষ নিয়ম হলো অবশ্যই অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হবে। যেমন আই গো ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমরা তারপরে কি করতে চাই, অবজেক্ট ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই সেখানে তার পূর্বে টু দিতে হবে। প্রিপজিশন টু নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট গন্তব্য বোঝায়। আই গো টু বাজার, আই গো টু মস্ক, আই গো টু ঢাকা, আই গো টু লন্ডন ইত্যাদি। এখন আরেকটা বাক্য যদি আমরা নেই, উই প্লে ক্রিকেট। এখানে প্লে ভার্বটি মেন ভার্বটি হলো ট্রানজিটিভ। সুতরাং যদি আমরা এরপর অবজেক্ট ব্যবহার করতে চাই, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট। এই প্লে মেন ভার্বটি হলো ট্রানজিটিভ। এরপর যদি আমরা প্রিপজিশন ব্যবহার করতে চাই তাহলে কি হবে, অবশ্যই প্রিপজিশনটা বসবে অবজেক্টের পরে, অবজেক্টের পরে। তাহলে মেন ভার্ব যদি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ হয় তাহলে বাক্য গঠন কি হবে সেই জিনিসটা আমরা ভালো করে বুঝে নিলাম। এখন একটা প্রশ্ন হলো, কিভাবে আমরা বুঝবো যে এই ভার্বটা ট্রানজিটিভ কিংবা এই ভার্বটা ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সহজে বের করা এবং সহজে চেনার একটি বিশেষ টিপস আছে। আমরা এখন সেই টিপসটি শিখবো কিভাবে দ্রুত বা সহজে আমরা ট্রানজিটিভ কিংবা ইনট্রানজিটিভ ভার্ব নির্ণয় করতে পারবো। ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব নির্ণয় করা সহজে ইনট্রানজিটিভ ভার্ব আমরা নির্ণয় করতে পারি যদি টিপসটা মনে রাখি। ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ পূর্ণ করতে পারে, এটা একটা বৈশিষ্ট্য ইনট্রানজিটিভ ভার্বের। আরেকটা সহজ পথ হলো 2 নম্বর, ডুয়ার কাজটি বা সাবজেক্ট কাজটি একা করে, বাইরের উপাদানের সাহায্য নেয় না। অর্থাৎ ডুয়ার কাজটি তার অঙ্গ প্রত্যঙ্গ আর পার্টস অফ বডিতে কাজটি করবে, বাইরের কোনো উপাদানের সাহায্য দিবে না। যেমন ও কাজটি করতে, লিভ কাজটি করতে, ফ্লাই কাজটি করতে, সুইম কাজটি করতে, এই কাজ ভার্বের এই কাজটি করতে ডুয়ার একাই করতে পারবে, তার বাইরের কোনো উপাদান সাহায্য লাগবে না। ও কাজটা ডুয়ার তার নিজের অঙ্গ পা দিয়ে করবে। তারপর ফ্লাই, পাখি ফ্লাই উড়ে, পাখিটা ডানা দিয়ে উড়ে, সুতরাং তার বাইরের কোনো উপাদানের সাহায্য লাগবে না। ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বটি অবজেক্ট ছাড়া অর্থ পূর্ণ করতে পারে না। আর 2 নম্বর আর বৈশিষ্ট্য হলো ডুয়ার কাজটা করতে বাইরের উপাদানের সাহায্য লাগে বা সাহায্য নিতে হয় যদি ভার্বের কাজটি সে সম্পূর্ণ করতে চায়। যেমন প্লে, ইট, ড্রিঙ্ক ইত্যাদি, ড্রাইভ। এখন প্লে কাজটা করতে বা সুইম কাজ, কুক কাজটা করতে কিংবা ড্রিঙ্ক কাজটা করতে ভার্বের এই কাজটা করতে ডুয়ার লাগবে প্লাস আরেকটা উপাদান লাগবে। যেমন প্লে এই কাজটা কমপ্লিট করতে কোন একটি উপাদান লাগবে খেলাটা সম্পূর্ণ করতে। যদি বলি উই প্লে, আমরা খেলি, তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ হচ্ছে না। এখানে একটা প্রশ্ন থাকে কি খেলি, আরো কিছু কথা বলার বাকি থাকে। কিন্তু যদি বলি দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমায়, তাহলে কিন্তু অর্থ পূর্ণ হলো। উই সুইম, আমরা সাঁতার কাটি। এখানে কিন্তু আমরা যদি অবজেক্ট বা অন্য কোনো
শব্দ ব্যবহার না করি তাহলে কিন্তু বাক্যটি পূর্ণ অর্থ দিতে পারে। কিন্তু রিনা কুকস এক্ষেত্রে কিন্তু বাক্যটির পূর্ণ অর্থ হয় না, এখানে একটা আরেকটি শব্দের প্রয়োজন হয়, রিনা কুকস ফুড, তাহলে অর্থটি পূর্ণ হয়। এখন কথা হলো সহজ টিপসটা কি? সহজ টিপসটা হলো যদি আমরা ইনট্রানজিটিভ ভার্ব মনে রাখি তাহলে ট্রানজিটিভ ভার্ব অনায়াসে বের করতে পারবো, সহজে বের করতে পারবো। তাহলে আমরা শুধু ইনট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য মনে রাখি। এক, অবজেক্ট ছাড়া সে অর্থ দিতে পারে। আর দুই, এই কাজটা ডুয়ার নিজে করে, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজটি করবে, অন্য কোনো উপাদানের সাহায্য লাগবে না। যদি আমরা রাইট একটা ভার্ব নিয়ে, রাইট WRIT রাইট, তাহলে এই ভার্বের কাজটি করতে ডুয়ারের হাত লাগবে প্লাস কলম লাগবে। তাহলে এই বৈশিষ্ট্য 2 নম্বর যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যটা মনে রেখে আমরা সহজেই ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব বের করতে পারবো। তবে সবচেয়ে সহজ হলো আমরা ইনট্রানজিটিভ ভার্ব বের করার যে টিপস, 2 নম্বর টিপস, এটা মনে রাখবো, তাহলেই সহজে ট্রানজিটিভ ভার্ব বের করতে পারবো। আর ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনা কেন জরুরি সেটা আমরা এর আগে যে বাক্য গঠন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে বাক্য গঠন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, যদি মেইন ভার্ব ইনট্রানজিটিভ হয় অবশ্যই অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হবে। এর জন্য আমাদেরকে অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব চিনতে হবে এবং ইনট্রানজিটিভ ভার্বের যে টিপস এখানে আমরা আলোচনা করলাম সেই টিপসটা মনে রেখে সহজে ইনট্রানজিটিভ ভার্ব বের করতে হবে। না হলে আমরা প্রিপজিশনের যে ব্যবহার সেই ব্যবহারটা ভুল করে ফেলবো। আর প্রিপজিশনের ব্যবহার ভুল, বাক্যে কোনো একটা কিছু ভুল হওয়া মানেই বাক্যটি অশুদ্ধ হয়ে যাবে, সঠিক হবে না। দ্বিতীয় বাক্য গঠনটি হলো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এই বাক্য গঠনটি ইংরেজি ভাষার সকল বাক্য গঠনেই ব্যবহার করা হয়। হেল্পিং ভার্ব সময় নির্দেশ করে, মেইন ভার্ব কাজ করে। আমরা জানি মেইন ভার্ব দুটি ভার্বের যে কোনো একটি হতে পারে, ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ। হেল্পিং ভার্ব প্রধানত 2 প্রকার, প্রাইমারি হেল্পিং ভার্ব এবং মোডাল হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব এবং মোডাল হেল্পিং ভার্ব দুটাই সময় নির্দেশ করে। মোডাল হেল্পিং ভার্বগুলো বিশেষ অর্থ দেয়। প্রাইমারি হেল্পিং ভার্বগুলো আবার 3 প্রকার হতে পারে, টু ডু, টু বি এবং টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্বে 3টি মাত্র শব্দ, ডু, ডাজ, ডিড। টু বি ভার্বে 5টি শব্দ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টি শব্দ। আর মোডাল ভার্বে আছে ক্যান, কুড, শুড, কুড ইত্যাদি। ক্যান, কুড, শুড ইত্যাদি। তাহলে দ্বিতীয় বাক্য গঠনে যে চারটি শব্দ ব্যবহার করতে হয় সেই 4টি শব্দের কার কি ভূমিকা সেটা আমরা জানতে পারলাম। তাহলে দ্বিতীয় যে বাক্য গঠনে 4টি শব্দ থাকবে, এই 4টি শব্দ ইংরেজি ভাষার যে কোনো বাক্য গঠনেই লাগবে। সেটা হলো আবোধক হোক, না বোধক হোক আর প্রশ্নবোধক হোক। প্রথম যে বাক্য গঠন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই বাক্য গঠনটি শুধুমাত্র 2টো ক্ষেত্রে ব্যবহার হবে, বর্তমান বর্ণমূলক এবং অতীত বর্ণমূলকের হাবোধক বাক্য। এটা অন্য আর কোথাও ব্যবহার হবে না। আর অন্য সকল বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে বাক্য গঠন সেটা ব্যবহার হবে। যেমন আই শ্যাল কুক ফুড, এখানে শ্যাল দিয়ে সিম্পল ফিউচার অর্থাৎ ভবিষ্যতে একটি ঘটনা ঘটবে সেটা জন্য এই শ্যাল হেল্পিং ভার্বটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। এবং ডাজ, এই হেল্পিং ভার্বটা এটা বর্তমান বর্ণনামূলক বর্তমান সময়কে নির্দেশ করে। ডিড
এটা অতীত সময়কে, অতীত বর্ণনামূলক বাক্যের অতীত সময়কে নির্দেশ করে। উই শ্যাল গো টু বাজার, আমরা বাজারে যাব। রিনা ডাজ নট কুক ফুড, রিনা রান্না করে না। ডিড ইউ গো টু বাজার, তুমি কি বাজারে গিয়েছিলে? তাহলে দ্বিতীয় বাক্য গঠনে যে চারটি শব্দ আছে, এই চারটি শব্দ আর কি ভূমিকা এবং কিভাবে মনে রাখলে এই দ্বিতীয় বাক্য গঠনটি আমরা সহজে সুন্দর ব্যবহার করতে পারবো তা জেনে নিতে। এখন আলোচনা করব কনভার্সন অফ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ কি করে নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায় এবং প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন কয় ধরনের হতে পারে, আমরা কয় ধরনের প্রশ্নবোধক বাক্য তৈরি করি বা কয় ধরনের প্রশ্ন তৈরি করি। কনভার্সন অফ সেন্টেন্স, আবোধক বাক্যকে বা অ্যাফার্মেটিভ বাক্যকে যদি নাবোধক করতে চাই তাহলে হেল্পিং ভার্বের সাথে শুধু নট ব্যবহার করলেই হবে, নট ব্যবহার করতে হবে। তাহলে বাক্য গঠনটি হবে সাবজেক্ট হেল্পিং ভার্বের সাথে নট এবং মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আই গো টু বাজার, এটা যদি আমরা নাবোধক করতে চাই তাহলে শুধু হেল্পিং ভার্বের সাথে আমরা নট ব্যবহার করব। আই ডু নট গো টু বাজার, ইউ গো টু বাজার, ইউ ডু নট গো টু বাজার, হি গোস টু বাজার। এই ব্যাপারে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে হবে ডাজ হি গো টু বাজার। তাহলে এখন প্রশ্ন হলো প্রশ্নবোধক বাক্য কয় ধরনের হয়, আমরা কয় ধরনের প্রশ্ন তৈরি করি? প্রশ্ন তৈরি করি তিন ধরনের। এক, ইয়েস নো কোশ্চেন, দুই, ডাব্লিউএস কোশ্চেন, তিন, ক্যাক কোশ্চেন। হেল্পিং ভার্বের মাধ্যমে যে প্রশ্ন করা হয়, অর্থাৎ হেল্পিং ভার্বকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে যে প্রশ্ন করা হয় সেটা হলো ইয়েস নো কোশ্চেন। এটা দিয়ে একজন শ্রোতার লাইকিং ডিসলাইকিং তার মতামত নেওয়া হয়। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয় তথ্য, অর্থাৎ কোনো কিছু বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য, তথ্য নেওয়ার জন্য। ক্যাক কোশ্চেন এটা শ্রোতার সমর্থন আদায় করার জন্য তৈরি করা হয়। তবে যে ধরনেরই আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি না কেন, প্রতিটা প্রশ্নবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক বাক্য তৈরি করতে হয় তা জেনে নিতে হবে। কনভার্সন অফ সেন্টেন্সের এখনকার আলোচনার বিষয় বর্তমান বর্ণনামূলক বাক্য বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। বর্তমান বর্ণনামূলক বাক্যের অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্যের বাক্য গঠন হলো সাবজেক্ট মেইন ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। আমরা আগেই জানি যদি মেইন ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর বর্তমান বর্ণনামূলক বাক্যের একটা বিশেষ ব্যতিক্রম ধর্মী স্পেশাল নিয়ম হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। এস বা ইয়েস হলো ইনফ্লেকশন, ইনফ্লেকশনের ব্যবহার এবং ইনফ্লেকশন কি সেটা ভালো করে মনে রাখতে হবে। এই বাক্যের হেল্পিং ভার্ব হলো ডু ডাজ। ডাজ ব্যবহারের নিয়ম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ ব্যবহার হবে এবং অন্য সব পারসনের সাথে ডু ব্যবহার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো চারটি শব্দ। সিঙ্গুলার নাম্বার চারটি শব্দ।
হবে একটি নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জায়গার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, যেকোনো একটি নাম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো চারটি শব্দ, হি, শি, ইট এবং যেকোনো একটি। এই চারটি শব্দের সাথে হবে ডাজ এবং অন্য শব্দগুলোর সাথে অন্য পার্সন এবং নাম্বার সাথে হবে টু। যদি আমরা এই বাক্যটিকে আবদ্ধ করতে চাই তাহলে সাবজেক্ট হ্যাভিং ভার্ব ডু এর সাথে নট ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট গ্রুপ হবে, তারপর অবজেক্ট হবে এবং এখানে এস বাই এস হবে না। এই এস বাই এস হবে শুধুমাত্র হাবোধক বাক্য। এই ব্যতিক্রম নিয়মটা শুধুমাত্র হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য হবে, শুধুমাত্র বাক্যের এস বাই এস মেইন ভার্বের সাথে যোগ হবে না। যখনই ডু ডাজ মানে হেল্পিং ভার্ব ব্যবহার শুরু হবে তখন থেকে আর মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। আর এই বাক্য যদি আমরা কি করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে হেল্পিং ভার্ব ডু ডাজ সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আই গো টু বাজার, হি গোস টু বাজার। এই দুটো বাক্য হলো আবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মেইন ভার্ব গো এর সাথে ইনফ্লেকশন ইয়ে যোগ হয়েছে। 3 নম্বর যে উদাহরণ, হি ডাজ নট গো টু বাজার। যখনই আমরা হেল্পিং ভার্ব ডু বা ডাজ ব্যবহার করলাম তখন আর মেইন ভার্ব গো এর সাথে এস বাই এস হবে না। এই এস বাই এস হবে, ভালো করে মনে রাখতে হবে, শুধুমাত্র অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্যে, বর্তমান বর্ণমূলকে শুধুমাত্র হাবোধক বাক্যে শুধু এই নিয়মটা হবে, আর অন্য কোনো জায়গায় হবে না। তখন এখানে শুধু মেইন ভার্ব গো এর প্রেজেন্ট রূপ হবে, তার সাথে আর এস বাই এস হবে না। হি ডাজ নট গো টু বাজার। এখন যদি এটা প্রশ্নবোধক করি তাহলে ডাজ হি গো টু বাজার, এখানে একই, আমাদের মেইন ভার্বের সাথে আর এস বাই এস যোগ হবে না। তাহলে আমরা বর্তমান বর্ণমূলকের যে বাক্য গঠন, আবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক, সেই বাক্য গঠনের যে বাক্য স্ট্রাকচার সেটা আমরা জানলাম এবং এই বাক্য গঠনগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই পর্যন্ত আলোচনা যেটা যে তিনটা বিষয় হলো এখানে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো বাক্য গঠন, 2 নম্বর হলো প্রিপজিশনের ব্যবহার, 3 নম্বর হলো ইনফ্লেকশনের ব্যবহার এবং 4 নম্বর হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ভালো করে চেনা। এখন আমরা আলোচনা করব অতীত গণমূলক বাক্য। কনভার্সন অফ সেন্টেন্সের এবার আলোচনার বিষয় অতীত গণমূলক বাক্য। অতীত গণমূলক বাক্য বা সিম্পল পাস্ট টেন্সের বাক্য গঠন, আবোধক বা অ্যাফার্মেটিভের বাক্য গঠন হলো সাবজেক্ট, মেইন ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট। আর এই বাক্যের হেল্পিং ভার্ব হলো ডিড এবং ডিড সকল পাস্টের সাথেই ব্যবহার হবে। নাবোধক বাক্য হবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব ডির সাথে নট, মেইন ভার্বের প্রেজেন্ট রূপ এবং অবজেক্ট। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হবে হেল্পিং ভার্ব ডিড সাবজেক্টের পূর্বে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। আর এখানে একটা বিষয়, যখন আমরা হেল্পিং ভার্ব ডিড ব্যবহার করব তখন মেইন ভার্বের প্রেজেন্ট রূপ হবে। এর একটা কারণ হলো একই সাথে একই বাক্যে দুটি পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার হয় না। যেমন আই ওয়েন্ট টু বাজার, উই ওয়েন্ট টু বাজার, হি ওয়েন্ট টু বাজার, হি ওয়েন্ট টু বাজার, শি ওয়েন্ট টু বাজার, রিনা ওয়েন্ট টু বাজার, দে ওয়েন্ট টু বাজার। এখানে সাবজেক্টের পর শুধু মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলেই বাক্যটি হয়ে যাবে। আর বেসিক যে নিয়ম, যদি মেইন ভার্ব কি হয় ইনট্রানজিটিভ হয় তাহলে অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হবে, আর যদি মেইন ভার্ব ট্রানজিটিভ হয় তাহলে প্রিপজিশন ব্যবহার হবে অবজেক্টের পরে। এখন যদি আমরা এই বাক্যগুলোকে নাবোধক করতে চাই তাহলে শুধু আমরা কি করব, হেল্পিং ভার্ব ডিড এর সাথে নট ব্যবহার করব, তারপর মেইন ভার্ব এবং অবজেক্ট। হি ডিড নট গো টু বাজার, রিনা ডিড নট কুক ফুড। আর যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে হেল্পিং ভার্ব ডিড সাবজেক্টের পূর্বে বসবে। যেমন ডিড হি গো টু বাজার, আর এখানে কি হবে ওয়েন মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, মেইন ভার্ব হবে
প্রেজেন্ট ফর্ম। যখন ডিড ব্যবহার হয়ে যাবে তখন মেন ভার্ব হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। কারণ একই বাক্যে দুটি পাস্ট টেন্সের ভার্ব হয় না। তাহলে আমরা অতীত বর্ণমূলক, অ্যাফার্মেটিভ এবং আবোধক বাক্য, নাবোধক নেগেটিভ বাক্য এবং প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ বাক্য গঠন জানলাম। কনভার্সনাল সেন্টেন্সের এবার আলোচনা করব ভবিষ্যৎ বর্ণমূলক বাক্য। ভবিষ্যতে কোনো কিছু করব, এই ধরনের পরিকল্পনা, ভাবনা, এই জাতীয় বাক্যগুলো আমরা ভবিষ্যৎ বর্ণমূলক বাক্যে করব। ভবিষ্যতে কোনো ঘটনা বর্ণনা করতে ভবিষ্যৎ বর্ণমূলক বাক্য গঠন ব্যবহার করব। আবোধক বাক্য গঠন বা অ্যাফার্মেটিভ বাক্য গঠন হলো সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব শেল অথবা উইল, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট রূপ, তারপর অবজেক্ট। হেল্পিং ভার্ব হলো শেল উইল। শেল উইলের ব্যবহার শুধু আই এবং আবোধক বাক্যে উইলের সাথে শেল ব্যবহার হয়, অর্থাৎ ফার্স্ট পারসন আই এবং উইলের সাথে শেল ব্যবহার হয় এবং অন্য সব পারসনের সাথে উইল ব্যবহার হয়। নাবোধক বাক্য আমরা জানি যে কোনো আবোধক বাক্যকে নাবোধক করতে হলে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্বের সাথে নট, তারপর মেইন ভার্ব এবং অবজেক্ট ব্যবহার হবে। এখানেও ঠিক তাই, সাবজেক্ট বসবে, তারপর হেল্পিং ভার্ব শেল এবং উইলের সাথে নট, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট রূপ বসবে, তারপর অবজেক্ট। প্রশ্নবোধক বাক্য আমরা জানি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে, যে কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এখানেও তাই করবে, প্রথমে হেল্পিং ভার্ব শেল অথবা উইল, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। যেমন আমি বাজারে যাব, আই শ্যাল গো টু বাজার, উই শ্যাল গো টু বাজার, হি উইল গো টু বাজার, দে উইল গো টু বাজার, ইউ উইল গো টু বাজার। যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? আই শ্যাল নট গো টু বাজার, উই শ্যাল নট অথবা উই উইল নট গো টু বাজার, ইউ উইল নট গো টু বাজার, ইউ উইল নট গো টু বাজার। যদি প্রশ্নবোধক করতে চাই, আই শ্যাল গো টু বাজার, এর প্রশ্নবোধক হবে উইল ইউ। অর্থাৎ যদি আবোধক বাক্যটির সাবজেক্ট বা ডুয়ার যদি হয় ফার্স্ট পারসন, তাহলে প্রশ্ন করার সময় সেটা হবে সেকেন্ড পারসন। এটা হবে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন দিয়ে প্রশ্ন করতে হবে। উইল ইউ গো টু বাজার, উইল ইউ গো টু বাজার, উইল দে গো টু বাজার। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, প্রশ্ন করার সময় সেটা সেকেন্ড পারসন ইউ দিয়ে প্রশ্ন করতে হবে। এবং যদি তা না করা হয় তাহলে এটা নিজেকে নিজে প্রশ্ন করা হবে। তাহলে আমরা ভবিষ্যৎ বর্ণমূলক বাক্য গঠন, আবোধক বা অ্যাফার্মেটিভ, নাবোধক নেগেটিভ এবং প্রশ্নবোধক ইন্টারগেটিভ বাক্য গঠন শিখলাম। পুরো আলোচনা থেকে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, আমি এটা আবার রিভিশন বা রিভাইজ দিচ্ছি। সেটা হলো যে 5টা বিষয় আমাদের ভালো করে মনে রাখতে হবে ইংরেজি ভাষায় একটি শুদ্ধ বাক্য লেখার জন্য। 1 নম্বর কেস, 2 নম্বর ইনফ্লেকশন এবং ইনফ্লেকশনের ব্যবহার, 3 নম্বর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, 4 নম্বর নাউন প্রোনাউন, 5 নম্বর সর্বোপরি এক কথায় পার্টস অফ স্পিচ। এই 5টা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে একটি শুদ্ধ এবং সঠিক বাক্য লিখতে পারবো, বলতে এবং লিখতে পারবো। পুরো আলোচনা থেকে 5টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে 5টা বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর কেস, 2 নম্বর ইনফ্লেকশন, 3 নম্বর ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, 4 নম্বর নাউন প্রোনাউন, 5 নম্বর প্রিপজিশন এবং 6 নম্বর সর্বোপরি পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে ইংরেজি ভাষা আয়ত্ত